আজ থাকছে কন্যা রাশির নভেম্বর মাসের রাশিফল। সেখানে থাকছে 19, 20, 21 ও 22 তারিখের রাশিফল। এর আগে আমি বেশ কয়েকটি পর্ব দিয়েছি রাশিফলের উপর। আজ আবার কন্যা রাশির বিষয়ে রাশিফল থাকছে। তো এইভাবে আমি রাশিফল কিন্তু ক্রমাগত দিতেই থাকব। সামনে আমি আবারও 22 তারিখে আপনাদের জন্য কন্যা রাশির উপর আবার রাশিফল রাখব এবং সেই রাশিফলটি থাকবে 27 তারিখ পর্যন্ত। তো আপনারা 22 তারিখে অবশ্যই সেই রাশিফলটি দেখে নেবেন। আজকের রাশিফল আমি এখন স্টার্ট করছি। প্রথমেই থাকছে 19 নভেম্বরের রাশিফল। কি আছে 19 নভেম্বর একটু খেয়াল করি। আপনারা ইতোমধ্যেই দেখতে পাচ্ছেন যে দশম ঘরে চন্দ্র রাহুর নক্ষত্রে আছে। সেখানে একটা সিগন্যাল দেওয়া হচ্ছে, অর্থাৎ চন্দ্র রাহুর উপরে বসে আছে দেখতে পাচ্ছেন। তার মানে এই দিন কিন্তু রাহু গুরুত্বপূর্ণ হয়ে উঠল। এই যে 19, 20, 21, 22 এই 4 দিনে কিন্তু গ্রহ নক্ষত্রের অবস্থা সব জায়গায় কিন্তু সব ঘরে একই রকম। নক্ষত্রের ভিতরে কিন্তু বড় ধরনের কোনো পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে তারপরেও তো মানুষের দিন পাল্টায় এবং ভাগ্য পাল্টায়, সময় পাল্টায়। সেটা কিভাবে ঘটে? এর মূল কারণ হচ্ছে চন্দ্র যার নক্ষত্রে যায় সেই নক্ষত্রটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন 19 নভেম্বর চন্দ্র মিথুনের ঘরে আছে, রাহুর নক্ষত্রে আছে। তাহলে রাহুর নক্ষত্রে আর কারা কারা আছে আমরা সেটা একটু খেয়াল করি, তাহলেই এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন রাহুর নক্ষত্রে বসে আছে 6 নম্বর ঘরের শনি। আপনারা একটু খেয়াল করুন, কুম্ভতে দেখুন শনি বসে আছে নিজের ঘরে, সামনে টিক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ শনি স্বক্ষেত্রে এবং রাহুর নক্ষত্রে আছে। এর মানে হলো এই শনি এই দিনে সবচেয়ে বেশি বড় ভূমিকা রাখবে। এই কন্যা রাশির মানুষের জন্য পঞ্চমপতি হিসেবে কাজ করে শনি। সুতরাং শনি এই দিন গুরুত্বপূর্ণ হয়ে যাওয়া, এটা কিন্তু কন্যা রাশির মানুষের জন্য কিন্তু বেশ ভালো হয়ে গেল। এখন রাহুই বা কোথায় আছে? যেহেতু চন্দ্র রাহুকে নির্দেশ করছে, রাহু কিন্তু 7 নম্বর ঘরে বসে আছে শনির নক্ষত্রে, এটা দেখা যাচ্ছে। এবং শনি এবং রাহু একজন আরেকজনের সাথে কিন্তু নক্ষত্র বিনিময় করে আছে। এদিকে চন্দ্র যে ঘরে আছে সেই ঘরটা কন্যা রাশির জন্য দশম ঘর বা কর্মঘর। অন্যদিকে চন্দ্র দৃষ্টি বিনিময় করেছে 4 নম্বর ঘরে বসে থাকা শুক্রের সাথে। শুক্র কিন্তু আবার নিজের নক্ষত্রেই আছে। তার এই কয়টা বিষয় কিন্তু এই 19 নভেম্বর গুরুত্বপূর্ণ হয়ে উঠল। আর বিশেষ কিছু কিন্তু গুরুত্বপূর্ণ মনে হয়নি আমার কাছে। তো তাহলে এগুলো একটু আমরা ক্যালকুলেশন করি, তাহলে বুঝতে সুবিধা হয়। আপনারা খেয়াল করুন, চন্দ্র কোন ঘরের অধিপতি? চন্দ্র একাদশপতি। একাদশপতি দশমে আছে, তার মানে লাভের অধিপতি কর্মের ঘরে প্রবেশ করেছে। চন্দ্র এই কন্যা রাশির মানুষের জন্য কিন্তু লাভের ঘরের অধিপতি, একাদশপতি, সে কিন্তু দশমে আছে, অর্থাৎ কর্মের ঘরে আছে। সুতরাং এই সময়ে জাতক জাতিকাদের কর্ম সংক্রান্ত বিষয়ে উন্নতি বোঝায়। এবং এই চন্দ্র কার সাথে দৃষ্টি বিনিময় করে আছে সেটা একটু খেয়াল করতে হবে। অর্থাৎ লাভের ঘরের অধিপতি কর্মের ঘরে গিয়ে কার সাথে দৃষ্টি বিনিময় করেছে? শুক্রের সাথে। শুক্র কিন্তু এখানে এই কন্যা রাশির মানুষের জন্য দ্বিতীয়পতি অর্থাৎ তুলার অধিপতি, এবং ওইদিকে ভাগ্যঘরের অধিপতি অর্থাৎ বৃষের অধিপতি। তো তাহলে এই যে দ্বিতীয় এবং নবমের অধিপতি কিন্তু শুক্র, তার সাথে কিন্তু দৃষ্টি বিনিময় করে বসে আছে চন্দ্র, অর্থাৎ লাভের ঘরের একাদশপতি। তাহলে একাদশপতি এবং সম্পদের অধিপতি ও নবমপতির কিন্তু দৃষ্টি বিনিময় হয়ে গেল। এটা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। তাহলে কর্মের ঘরের সাথে সম্পদের ঘরের, ভাগ্যের ঘরের, কর্মের ঘরের এবং চতুর্থ ঘর অর্থাৎ গৃহ বা সুখ, এইগুলো সব একসাথে সংযোগ হয়ে গেছে সব। আপনারা তাহলে স্পষ্টতই বুঝতে পারছেন যে 19 নভেম্বর কন্যা রাশির মানুষ প্রভাবিত হবেন হচ্ছে সম্পদ আয় দ্বারা। কর্মক্ষেত্রে তারা সম্পদ ও আয় দ্বারা প্রভাবিত হবেন। এর অর্থ স্পষ্টতই আমরা নির্দেশ পাচ্ছি যে কন্যা রাশির মানুষ 19 নভেম্বর তাদের আয় বৃদ্ধির জন্য কর্মক্ষেত্রে চেষ্টা চালাবে এবং তাদের সম্পদ বৃদ্ধির চেষ্টা চালাবে। এখন এটা কি সহজ হবে না কঠিন হবে? যেহেতু চন্দ্র রাহুর নক্ষত্রে আছে এবং রাহু কিন্তু 7 নম্বর ঘরে বসে আছে।
রাহু যদি 7 নম্বর ঘরে থাকে এবং শনিকে নির্দেশ করে, এবং শনি যদি আবার ষষ্ঠ ঘরে গিয়ে থেকে অবস্থান করে রাহুকে নির্দেশ করে, তার অর্থ কিন্তু এমনই দাঁড়ায় যে কন্যা রাশির মানুষ কিন্তু এই সময়ে সংঘর্ষ করবে, সংঘর্ষ করে তারপরে আয় করবে, তাই না? আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যেহেতু 6 নম্বর ঘরকে নির্দেশ করেছে, সুতরাং কন্যা রাশির মানুষ কিন্তু এই সময়ে তাদের আয়টা করবে বিজনেস থেকে, যেহেতু 7 নম্বর ঘর আছে এবং শনি বসে আছে 6 নম্বর ঘরে অর্থাৎ সংগ্রামের ঘরে। তার মানে কন্যা রাশির মানুষ এই সময়ে সংগ্রামের মাধ্যমে বিজনেস করবে, এবং সেই বিজনেস অর্থাৎ এর আগে এই সংগ্রামের প্রসঙ্গটা কেন আসছে, কারণ এর আগে কন্যা রাশির অবস্থা তো অতটা ভালো ছিল না, এই কারণে এখন তো আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে, যার কারণে সংগ্রাম সংঘর্ষের মাধ্যম দিয়ে কন্যা রাশির মানুষ এই সময়ে নিজের অবস্থার উন্নতি করার চেষ্টা করবে এবং তাদের আয়ের নতুন নতুন দ্বার খুলবে এবং কর্মক্ষেত্র কিন্তু বিস্তৃত হবে, এটা বোঝা যাচ্ছে। এখন এই সংগ্রাম সংঘর্ষ যে তারা করবে সেটাই বা কেন, আপনারা একটু খেয়াল করেন। লগ্ন, অর্থাৎ লগ্ন বলতে বোঝাচ্ছে যে রাশির অধিপতিকে, কন্যা রাশির যে ঘর, সেই কন্যা রাশির ঘরের অধিপতি বুধ, বুধ কিন্তু তৃতীয় আছে অর্থাৎ বৃশ্চিকে আছে। বুধকে খেয়াল করে দেখেন 3 নম্বর ঘরে বসে আছে এই বুধ। সুতরাং এই বুধ 3 নম্বর থাকার মানে কি, 3 নম্বর প্রচেষ্টার ঘর, পরাক্রমের ঘর। তার মানে এটা নিশ্চিত হয়ে যাওয়া যাচ্ছে যে কন্যা রাশির মানুষ এই সময় অবশ্যই প্রচেষ্টা করবে। প্রচেষ্টা করবে কী নিয়ে করবে? প্রচেষ্টা করবে হচ্ছে সম্পদ বৃদ্ধির, অর্থাৎ আয় করা বা সম্পদ অর্জন করা, এই সংক্রান্ত বিষয়ে তারা প্রচেষ্টা করবে, এবং এই প্রচেষ্টা সাধারণত চাকরি বা ব্যবসা কেন্দ্রিক হয়ে থাকবে, এতটুকু বোঝা গেল। তো এই হচ্ছে 19 নভেম্বরের প্রেডিকশন, কন্যা রাশির মূল ফোকাস তাদের যেদিকে থাকবে সেইটা। এবং আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু চতুর্থ ঘরে শুক্র নিজ নক্ষত্রে বসে আছে এবং দশম থেকে চন্দ্রের সাথে দৃষ্টি বিনিময় করেছে, সুতরাং এই সময়ে চতুর্থ দশম ক্ষেত্রটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠল এই কন্যা রাশির মানুষের জন্য, অর্থাৎ দুটো কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ। চতুর্থ দশম, চতুর্থ দ্বারা সুখ বা গৃহ বোঝায় এবং দশম দ্বারা কর্ম বোঝায়, অর্থাৎ কর্মের সাথে গৃহের সংযোগ হবে এই সময়ে। তার মানে জাতক জাতিকারা এই সময়ে তাদের কর্মক্ষেত্র এমনভাবে বিস্তার করবে যাতে করে তাদের গৃহে সুখ লাভ হয়। তার মানে গৃহই শুধু বোঝায় না, চতুর্থ ক্ষেত্র মানসিক সুখও বোঝায়। তার মানে এই সময়ে কন্যা রাশির মানুষের মনে সুখ থাকবে, কারণ চতুর্থ ঘরে কিন্তু শুক্র বসে আছে নিজ নক্ষত্রে এবং দশমে দৃষ্টি দিচ্ছে। তার মানে এই সময়ে তারা যে কাজটা করবে সেই কাজটা কিন্তু তাদেরকে রিল্যাক্সেশন এনে দিবে, তাদের মনে সুখ এনে দিবে। তারা এই ধরনের কাজ খুঁজে পাবে এই সময়ে। এরপরে চলে আসব 20 নভেম্বরে। 20 নভেম্বরে কি হচ্ছে দেখুন, 20 নভেম্বরে কিন্তু এই চন্দ্র সেখান থেকে চলে আসছে কর্কটে। কর্কটে কিন্তু জানেন আপনারা যে কর্কটে চন্দ্র, সেটা কিন্তু কর্কটে নিজের ঘরে অবস্থান করে, এটা কিন্তু আর সক্ষেত্র ঘর, অর্থাৎ চন্দ্র কিন্তু একাদশে এসে অনেক বলবান হয়ে যাচ্ছে, একাদশপতি একাদশেই, অর্থাৎ এই চন্দ্র কিন্তু নিজের ঘরে অবস্থান করলো। তাহলে ফলাফলটা কী হবে? তা আপনারা একটা জিনিস দেখেন, চন্দ্র কিন্তু এখানে বৃহস্পতির নক্ষত্রে আছে। তো তাহলে এই দিনে বৃহস্পতির নক্ষত্রটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল। পুরো ছকের ভিতরে কেউই বৃহস্পতির নক্ষত্রে নেই। তাহলে বৃহস্পতির নক্ষত্রে যদি কেউ না থাকে তাহলে গুরুত্বপূর্ণ কে হবে? কেউই গুরুত্বপূর্ণ না, শুধুমাত্র বৃহস্পতি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো বৃহস্পতি আছে কোথায়? বৃহস্পতি আছে নবমে, কন্যা রাশির নবমে বৃহস্পতি আছে, এবং সেই বৃহস্পতি মঙ্গলকেই নির্দেশ করছে, যে মঙ্গলের সাথে চন্দ্র নিজেই বসে আছে, এবং এই বৃহস্পতি নবমে আছে এবং চন্দ্র নিজেই কিন্তু একাদশে আছে। নবম এবং একাদশ ঘর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠলো। ওইদিকে চন্দ্র যেহেতু বৃহস্পতিকে নির্দেশ করছে এবং বৃহস্পতি কিন্তু তার বিপরীতে দৃষ্টি দিচ্ছে রবি এবং বুধের উপরে, মানে বৃহস্পতি কার কার উপর সংযোগ সৃষ্টি করলো? চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে, সেই বৃহস্পতি নবমে বসে কার কার উপর দৃষ্টি দিচ্ছে খেয়াল করুন। দৃষ্টি দিচ্ছে কন্যার রাশির উপরে, অর্থাৎ কন্যা, যে ঘরে আমি কন্যা লিখে রেখেছি এই রাশির উপর, আপনার কন্যা রাশির উপরে বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিচ্ছে। তারপরে পঞ্চম দৃষ্টিতেও কন্যার উপরে রাখলো, সপ্তম দৃষ্টি দিয়ে কিন্তু বৃশ্চিকের উপরে যে রবি বুধ বসে আছে বৃশ্চিক রাশিতে, এর উপরে কিন্তু দৃষ্টি দিচ্ছে, এবং নবম দৃষ্টি দিচ্ছে আপনার পঞ্চম ঘরে অর্থাৎ মকরে। এই কয়টা ঘরে কিন্তু বৃহস্পতির দৃষ্টি রেখেছে। বৃহস্পতির দৃষ্টি কিন্তু অন্যদিন আমি কাউন্ট করিনি, আজকে করছি। কেন কাউন্ট করছি? কারণ আজকে তো বৃহস্পতির নক্ষত্রেই চন্দ্র বসে আছে, বৃহস্পতি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজকে, তাহলে তো কাউন্ট তো করতেই হবে। এরপরে দেখতে পাচ্ছি চন্দ্র কিন্তু মঙ্গলের সাথে বসে আছে।
একই সাথে বসে আছে। তার মানে এই সময় কিন্তু এই মঙ্গলের ক্ষমতা কিন্তু একটু বেড়ে গেল। মঙ্গল কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে সেটা একটু খেয়াল করি। মঙ্গল দৃষ্টি দিচ্ছে আপনার 2 নম্বর ঘরে, মানে চতুর্থ দৃষ্টি, তাহলে আপনার 2 নম্বর ঘরের দৃষ্টি রাখলো তুলাতে। এরপরে মঙ্গল দৃষ্টি দিচ্ছে, সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে কিন্তু আপনার পঞ্চম ঘরকে, অর্থাৎ মকরকে মঙ্গল দৃষ্টি দিচ্ছে। এরপরে অষ্টম দৃষ্টি দিয়ে মঙ্গল কিন্তু দেখছে আপনার 6 নম্বর ঘরকে, অর্থাৎ কুম্ভকে, যেখানে শনি বসে আছে। এই হচ্ছে মঙ্গলের দৃষ্টি। তো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এখন চন্দ্র নিজেও তো দৃষ্টি দিচ্ছে, চন্দ্র দৃষ্টি দিচ্ছে কিন্তু আপনার 5 নম্বর ঘরে, অর্থাৎ মকরকে। এই 3টা দৃষ্টি কিন্তু পেয়ে গেল মকর একাই। যাই হোক, তাহলে এখন আমরা হিসাব করব যে কি কি জিনিস গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই 20 নভেম্বর তারিখে চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করে একাদশে আছে। তার মানে এই সময়ে কন্যা রাশির মানুষের আয় অবশ্যই বৃদ্ধি পাবে, এবং যেহেতু বৃহস্পতিকে নির্দেশ করছে, বৃহস্পতি নবমে আছে, তার মানে এই সময়ে তাদের ভাগ্য বৃদ্ধি হবে, ধর্ম বৃদ্ধি পাবে, তাদের চারিদিক থেকে বিভিন্ন রকমের যে দুয়ার আছে সেগুলো খুলে যাবে। এবং বৃহস্পতি কাকে কাকে প্রভাবিত করবে? বৃহস্পতি জাতক জাতিকাদের লগ্নে কেতু বসে আছে, সেই বিষয়ে তাদেরকে আধ্যাত্মিক জ্ঞান অর্জনের উপায় বলে দেবে। তারপরে তাদের ভিতরে যে হতাশা ছিল সেইগুলোকে দূর করে তাদের ভিতরে উচ্চাকাঙ্ক্ষা তৈরি করবে। তাদের 3 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে, সেখানে রবি বুধ বসে আছে, অর্থাৎ রবি হচ্ছে এখানে দ্বাদশপতি, অর্থাৎ তাদের ব্যয়ের কারক ছিল, তাদের ব্যয়ে লাগাম টানতে হেল্প করবে, তাদেরকে সহায়তা করবে। তারা যে ধর্মীয় পথে বা বিভিন্ন ক্ষেত্রে মানুষকে বিভিন্ন সময় হেল্প করেছে, দান করেছে, সেই টাকা বিভিন্ন পথে আস্তে আস্তে তাদের কাছে ফেরত আসবে। এরপরে রাশির অধিপতি বুধ রয়েছে সেখানে, তার উপর বৃহস্পতির দৃষ্টি দিয়ে তাকে জ্ঞান বুদ্ধি প্রভৃতি প্রদান করবে, তার ভিতরে উচ্চাকাঙ্ক্ষা তৈরি করবে। এরপরে তার পঞ্চমী দৃষ্টি দিয়ে রেখেছে বৃহস্পতি, সেই ক্ষেত্রে তার বুদ্ধি মেধা মনন এগুলোর বিকাশ হবে, তার প্রেম কারোর সাথে থাকলে সেই বিষয়ে ডেভেলপমেন্ট হবে, সন্তানের সাথে তার সম্পর্ক বৃদ্ধি পাবে। এছাড়াও তার ব্যবসায়িক বুদ্ধি বা পড়াশোনা বা অন্যান্য যে কোনো বুদ্ধি, এই বুদ্ধির সাথে জ্ঞান প্রজ্ঞা এগুলোর বিকাশ ঘটবে। এই ক্ষেত্রে তার কিন্তু বিশেষ উন্নতি দেখা যায়। এইগুলো বৃহস্পতি কিন্তু একাই করবে। এরপরে চন্দ্র যেহেতু মঙ্গলের সাথে বসে আছে, সুতরাং মঙ্গলও প্রভাব বিস্তার করবে এই পুরো ছকে। তো মঙ্গল কোথায় কোথায় দৃষ্টি রেখেছে? মঙ্গল কিন্তু আপনার 2 নম্বর ঘরে দৃষ্টি রেখেছে চতুর্থ দৃষ্টি দিয়ে। সুতরাং এই সময়ে কিন্তু মঙ্গল আপনার সম্পদের ঘরকে প্রভাবিত করবে, অর্থাৎ আপনার কিন্তু এই সময়ে সম্পদ লাভ হবে। যেহেতু 11 নম্বর আয়ের ঘরে বসে সে সম্পদের ঘরে দৃষ্টি দিচ্ছে, তার মানে এই সময় আপনার এর আগে যে আপনার প্রচুর সম্পদ ব্যয় হচ্ছিল সেটা কিন্তু এবার বৃদ্ধি পাওয়া শুরু করবে। ব্যয় হচ্ছিল সেই সম্পদ বৃদ্ধি পাবে। মঙ্গল কিন্তু আপনার সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে আপনার পঞ্চম ঘরকে, তার মানে মকরের দৃষ্টি দেওয়ার কারণে আপনার আবারও চন্দ্র দৃষ্টি দিচ্ছে, মঙ্গলও দৃষ্টি দিচ্ছে, তার মানে কিন্তু আপনার বুদ্ধি বল বৃদ্ধি অবশ্যই পাবে। আপনার ব্যবসায়িক বুদ্ধি হোক, যে কোনো বুদ্ধি আপনার এই সময় বৃদ্ধি পাবে। এরপরে ষষ্ঠ ঘরেও দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ সংগ্রাম করার জন্য যে বুদ্ধি বল লাগে সেই মানসিকতা দেবে, সাহস যোগাবে মঙ্গল আপনাকে, যে ঝাঁপিয়ে পড়ো। এই যেহেতু আপনার লগ্নে কন্যা আছে, কন্যা লগ্নে যেহেতু কেতু আছে, সুতরাং আপনার ভিতরে একটা পিছুটান ভয় এগুলো কাজ করবে। কিন্তু এখন মঙ্গল যেহেতু এখন দৃষ্টি দেওয়া শুরু করেছে ষষ্ঠে, তার মানে কিন্তু আপনার ভিতরে একটা সাহস আস্তে আস্তে চলে আসবে। এই হচ্ছে 20 নভেম্বর এর রাশিফল। চলে আসবো 21 নভেম্বরে। 21 নভেম্বর কী হতে পারে সেটা একটু দেখি। এখন দেখতে পাচ্ছি এই চন্দ্র শনির নক্ষত্রে আছে, মঙ্গলও শনির নক্ষত্রে আছে, তার মানে এইবার কিন্তু শনির নক্ষত্রটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সবাই শনির নক্ষত্রে। আর কে কে শনির নক্ষত্রে আছে দেখা যাক। দেখতে পাচ্ছি রবিও শনির নক্ষত্রে আছে, রবি আছে বৃশ্চিকে বসে আছে, সেও শনির নক্ষত্রে আছে। আবার দেখতে পাচ্ছি সপ্তম ঘর অর্থাৎ মিনের ঘরেও কিন্তু রাহু শনির নক্ষত্রে আছে। তার মানে এই নক্ষত্রগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠলো। এখন এগুলো একটু বিশ্লেষণ করে ফেলি। চন্দ্র শনির নক্ষত্রে বসে সে কিন্তু দৃষ্টি দিচ্ছে কাকে? দৃষ্টি দিচ্ছে হচ্ছে পঞ্চম ঘরকে। তারপরে মঙ্গল কোথায় কোথায় দৃষ্টি রেখেছিল? মঙ্গল কিন্তু চতুর্থ দৃষ্টি দিয়ে আপনার সম্পদের ঘরকে দেখছে, সপ্তম দৃষ্টি দিয়ে আপনার যে মকরের ঘর পঞ্চম ঘর সেইটাকে দেখছে, এবং অষ্টম দৃষ্টি দিয়ে কিন্তু শনির উপর দৃষ্টি রেখেছে, অর্থাৎ কুম্ভকে দেখছে। এই হচ্ছে মঙ্গলের দৃষ্টি গেল। ওই পাশে রাহু কিন্তু দৃষ্টি দিচ্ছে, রাহুর অনেকগুলো দৃষ্টি। তো রাহু কিন্তু ঘড়ির, আমরা তো সাধারণত যে দৃষ্টিগুলো হয় সেগুলো তো আমরা ঘড়ির কাঁটার বিপরীতে হিসাব করি, কিন্তু এইবার কিন্তু হিসাবটা ভিন্ন হবে। ঘড়ির কাঁটার বিপরীতে না গিয়ে আমরা ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে ওইভাবে আমরা দৃষ্টিটা কাউন্ট করব। তো রাহু প্রথমে পঞ্চম দৃষ্টি দিয়ে বৃশ্চিককে দেখছে, যেখানে রবি বসে আছে, তার উপরে রাহু দৃষ্টি দিচ্ছে।
সপ্তম দৃষ্টি দিয়ে কন্যা রাশিকে দেখছে, তারপরে নবম দৃষ্টি দিয়ে কিন্তু সে চন্দ্র এবং মঙ্গলকে দেখছে, এরপরে 12 নম্বর দৃষ্টি দিয়ে কিন্তু সে অষ্টম ঘরকে দেখছে, অর্থাৎ যেখানে মেষ রাশি, ঠিক আছে, মেষকে দেখছে। এই হচ্ছে রাহুর দৃষ্টি। অন্যদিকে রবি রয়েছে, রবিও শনি নক্ষত্রে। রবি কাকে দৃষ্টি দিচ্ছে? রবি কিন্তু বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে, যে কিনা নবমে বসে আছে বৃষতে। তাহলে এই হচ্ছে টোটাল দৃষ্টি কাউন্ট করলাম আমি। তো এবার দেখা যাক হিসাব করে যে ঘরগুলো গুরুত্বপূর্ণ হয়েছে সেগুলো কীভাবে কি বিশ্লেষণ করা যায়। প্রথমেই আমি আসবো 11 নম্বর ঘরে, যেখানে চন্দ্র এবং মঙ্গল একই নক্ষত্র হয়ে বসে আছে। সুতরাং এখানে যেহেতু মঙ্গল নিঃস্ত এবং তার সাথে চন্দ্র যুক্ত হওয়ার কারণে কিন্তু মঙ্গলের ক্ষমতা বিরাট হয়ে গেছে। এমনিতেই 11 ঘর মানেই হচ্ছে কন্যা রাশির মানুষের আয়ের ঘর, সুতরাং এই সময় তাদের আয় হবে, এটা নিয়ে কোনো সন্দেহ থাকে না। এরপরে তাদের 11 নম্বর ঘর, যেটা 11 নম্বর ঘরে যে চন্দ্রমঙ্গলের সংযোগ, সেখানে কিন্তু মানুষের ভিতরে এই সময়ে একটু হঠকারিতা বৃদ্ধি পাবে, রাগ বৃদ্ধি পাবে, মেজাজ হয়তো হঠাৎ ঠান্ডা হবে, আবার হঠাৎ গরম হয়ে যাবে, এরকম হবে। তো কেন বললাম এই কথা? কারণ এর উপরে কিন্তু রাহুর দৃষ্টি আছে, ঠিক আছে। রাহুর দৃষ্টি থাকলে রাহু সব কিছুকে উদ্দীপ্ত করে থাকে, ঠান্ডা হলে বেশি ঠান্ডা হয়ে যায়, গরম হলে বেশি গরম হয়ে যায়, এই টাইপের আর কি। তো আপনারা বুঝতে পারছেন 11 নম্বর ঘরে শনির দৃষ্টি, শনির নক্ষত্রযুক্ত এবং রাহুর দৃষ্টিযুক্ত চন্দ্রমঙ্গল রয়েছে, যার কারণে এই সময়ে আপনার এই ঘরটা কিন্তু অনেক বেশি উদ্দীপ্ত হয়ে গেল। অবশ্যই আয় আপনি করবেন। চলে আসবো আপনার রাশিতে, অর্থাৎ কন্যা রাশি যেটা আপনার, সেখানে রাহুর দৃষ্টি দেখা যাচ্ছে। তো এই সময়ে আপনি আয় করার জন্য যে ঝামেলা পোহাতে হয়, যে সংঘর্ষ করতে হয়, সেগুলো তো অবশ্যই করবেন। আর আপনার মানসিকতায় ভীরুতা কমাতে হবে, ঠিক আছে। আপনার ভিতরে কোনো ভয় রাখা যাবে না। আপনি 2 নম্বর ঘরটা খেয়াল করেন, 2 নম্বর ঘরে কিন্তু মঙ্গলের দৃষ্টি রয়েছে, এটা কিন্তু আপনার সম্পদ কিন্তু বৃদ্ধি করবে। কিন্তু একই সাথে আপনার বচনে পরিবর্তন আসবে, আপনার ভিতরে একটু মেজাজ তৈরি হবে, আপনার কথাবার্তায় উগ্রতা তৈরি হবে, আপনি দেখা যাচ্ছে মানুষকে আঘাত দিয়ে কথা বলে ফেলতে পারেন, এরকম প্রবণতা সৃষ্টি হবে। যেহেতু মঙ্গল শনির নক্ষত্রে আছে, শনির নক্ষত্রযুক্ত মঙ্গল আপনার 2 নম্বর ঘরে দৃষ্টি দেওয়ার কারণে আপনার কথাবার্তায় বা আপনার মুখের অবয়বে একটা সংগ্রাম, সংঘর্ষ বা সাহস বা উদ্ধতপনা, এরকম একটা সাইন কিন্তু দেখা যাবে। এরপরে চলে আসবো 3 নম্বর ঘরে। 3 নম্বর ঘরে দেখতে পাচ্ছি রবি এবং বুধ বসে আছে এবং তার উপর রাহুর দৃষ্টি রয়েছে। তো এখানে রবি আপনার দ্বাদশপতি, সে যেহেতু শনির নক্ষত্রে আছে, সুতরাং এই সময় কিন্তু সে আপনাকে ব্যয় করানোর জন্য যথেষ্ট চেষ্টা করবে। এবং যেহেতু বিপরীতে বৃহস্পতি আছে, এই ব্যয়টা ধর্মীয় পথে হতে পারে বা কারোর কল্যাণে হতে পারে। এবং এরপর রাহুর দৃষ্টি থাকার কারণে এই ব্যয়টা কিন্তু আপনাকে একটু ভোগাবে, আপনার মেজাজটা হয়তো একটু খারাপ থাকবে। এখানে বুধও দেখা যাচ্ছে, যেহেতু আপনার রাশির অধিপতি বুধ, সে নিজ নক্ষত্র থেকে এখন অবস্থান করছে, তার মানে আপনার ভিতরে কিন্তু এই সময়ে সংগ্রাম, সংঘর্ষ করা বা পরাক্রম দেখানোর প্রবণতা বৃদ্ধি পাবে। বিপরীতে বৃহস্পতি রয়েছে, আপনার ভিতরে সাহস প্রদর্শন করার ক্ষমতা বৃদ্ধি পাবে, জ্ঞান, বুদ্ধি এগুলো কিন্তু কাজ করবে। এরপরে চলে আসবো পঞ্চম ঘরে কিন্তু চন্দ্র এবং মঙ্গল প্রভাব বিস্তার করে আছে পঞ্চমের উপরে। তার মানে কিন্তু এই সময় আপনার বুদ্ধি প্রয়োগ করতে হবে বা কাজ করতে হবে, কিন্তু একটু বুঝে শুনে, কারণ হচ্ছে মঙ্গল এবং চন্দ্র রয়েছে। হুটহাট করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা আপনার ভিতরে কাজ করবে। অবশ্যই সিদ্ধান্ত নেবেন, ঝাঁপিয়ে অবশ্যই পড়বেন, কিন্তু একটু কারোর সাথে পরামর্শ করে, যে একটু ভালো বোঝে তার সাথে পরামর্শ করে নিলে কাজটা আপনি আরও ভালোভাবে করতে পারবেন। আপনার এই দিনটা কিন্তু খারাপ না। তো এরপরে চলে আসবো আপনার ষষ্ঠ ঘরে দেখতে পাচ্ছি সেখানে শনির উপরে মঙ্গল দৃষ্টি রেখেছে, সুতরাং আপনার সংঘর্ষ কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে এই সময়ে আপনারা দেখতে পাচ্ছেন সপ্তম ঘরে রাহু বসে আছে। তা আপনার ব্যবসার ঘরে বা আপনার যে স্পাউস, অর্থাৎ স্বামী বা স্ত্রী, সেই ঘরে বসে আছে রাহু, যে কিনা শনির নক্ষত্রেই আছে। এই 21 নভেম্বর তারিখে এই রাহু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সুতরাং আপনি কিন্তু এই সময় সংসারে যে এই দাম্পত্য থেকে কিন্তু একটু বেশ ঝামেলায় পড়বেন, অর্থাৎ আপনার ভিতরে যে শারীরিক যে ইচ্ছা, সেই ইচ্ছাগুলো কিন্তু তার ভিতরে একটা ঘাটতি দেখা যাবে, যেহেতু শনির নক্ষত্রে আছে রাহু, এই বিষয়ে একটু ঘাটতি দেখা যাবে, যার কারণে কিন্তু আপনার
এই বিষয় নিয়ে একটু কলহ বা দ্বন্দ্ব হওয়ার বিশেষ সম্ভাবনা থাকবে। আপনার পঞ্চম ঘরে কিন্তু চন্দ্র মঙ্গল দৃষ্টি দিয়ে রেখেছে, সুতরাং আপনার রিলেশনে কিন্তু এই সময় ঝামেলা চলবে। রিলেশন এবং বিবাহ এই দুটো ঘরই কিন্তু এই সময় কন্যা রাশির মানুষের জন্য ভালো নয়। সুতরাং আপনার এই সময়ে টোটালি এই বিষয়টাকে বাদ রাখতে হবে, এই বিষয় নিয়ে চিন্তাই করা যাবে না। আপনারা এই সময়ে মূল ফোকাস যেগুলোই করবেন সেগুলো হচ্ছে চাকরি, আয়, কর্ম, ভাগ্য, ব্যবসা, এইগুলোই। কিন্তু আপনারা এই সময়ে বিবাহ, প্রেম এইগুলোই যাবেন না, বা এইগুলো নিয়ে সময় নষ্টও করবেন না। এইটা আপনাদের এই সময়ের জন্য না। আপনাদের পরাক্রমের ঘরেও গ্রহ রয়েছে, পরাক্রমের ঘরে গ্রহের জন্য আপনারা পরাক্রমও প্রচুর দেখাতে পারবেন, কিন্তু সময়টা নষ্ট করবেন না। আপনারা যেটা যে সময়ের জন্য সেটা সেই সময়ে সেই কাজ করা উচিত। আমি চলে আসবো অষ্টম ঘরে। এই সময় কিন্তু আপনার অষ্টমী দৃষ্টি দিয়ে রেখেছে রাহু। তো রাহু অষ্টমী দৃষ্টি দেওয়ার কারণে আপনারা কিন্তু এই সময়ে বেশ শারীরিক মানসিক যন্ত্রণায় থাকবেন। কেউ কেউ বিভিন্ন রকমের সমস্যায় পড়বেন, দুর্ঘটনায় পড়বেন। তো আমি এখানে কন্যা রাশির মানুষকে একটু পরামর্শ দেব যে যেহেতু চন্দ্র এই সময়ে বিশেষ করে 21 তারিখে চন্দ্র এমন একটা নক্ষত্রকে অন করেছে যেখানে মঙ্গলও বসে আছে। মঙ্গল কিন্তু এই নক্ষত্রে অনেক দিন ধরেই বসে আছে। এই নক্ষত্রটা কিন্তু কন্যা রাশির হস্তা নক্ষত্রের মানুষের একটা বিশেষ নক্ষত্র। এই নক্ষত্রটা কিন্তু তার জন্য বিনাশ নাড়ি। সুতরাং এই বিনাশ নাড়িতে চন্দ্র একই নক্ষত্রে আছে, সুতরাং আপনাদেরকে অবশ্যই সবসময় সাবধানে চলাচল করতে হবে। বিনাশ নাড়িতে নক্ষত্র বা কোনো পাপ গ্রহ বা অন্য কোনো গ্রহ এসে বসে যদি তাকে গুরুত্বপূর্ণ করে তোলে, তখন কিন্তু মানুষকে অবশ্যই সাবধানে পথ চলতে হয়। যতক্ষণ না মঙ্গল এই নক্ষত্র থেকে সরে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের অবশ্যই সাবধানে থাকতে হবে। এই সময় কিন্তু জীবন নাশের ফাড়া রয়েছে, জীবন নাশের হুমকি রয়েছে, ঠিক আছে? একটু সাবধানে থাকতে হবে, এইটাই আর কি। চলে আসবো 22 নভেম্বরের রাশিফলে। 22 নভেম্বর দেখতে পাচ্ছি এই চন্দ্র বুধের নক্ষত্রে প্রবেশ করেছে। বুধের নক্ষত্রে প্রবেশ করার কারণে বুধ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বুধের নক্ষত্রে একমাত্র বুধ নিজেই আছে, যে কিনা তৃতীয় বসে আছে। 3 নম্বর ঘরে আপনারা খেয়াল করুন, বৃশ্চিকে, সেখানে বুধ নিজের নক্ষত্রেই বসে আছে এবং বুধের নক্ষত্রে আর কেউই নেই। সুতরাং এখানে শুধুমাত্র 3 নম্বর ঘরটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো যেহেতু চন্দ্র যেখানে বসে সেই ঘরটা গুরুত্বপূর্ণ সবসময়ের জন্য থাকে, তার মানে 11 নম্বর ঘর তো গুরুত্বপূর্ণ থাকলোই। 11 নম্বর ঘর মানে আয়ের ঘর, আয়ের ঘর তো গুরুত্বপূর্ণ থাকলোই। অর্থাৎ এই সময়ে কন্যা রাশি জাতক জাতিকাদের আয় অবশ্যই হবে এবং চন্দ্র এখান থেকে পঞ্চমী দৃষ্টি দিচ্ছে, দেওয়ার কারণে তাদের বুদ্ধি, প্রতিভা এগুলো অবশ্যই বৃদ্ধি পাবে বা এই সংক্রান্ত বিষয়ে কাজ করবে। কিন্তু এটা প্রেমেরও ঘর। আমি চাইবো না বা আপনাদেরকে আমি এই পরামর্শ দেবো না যে আপনারা প্রেমের পিছনে ছুটুন, না, সেই দিকে না। আপনারা আপনাদের এই বুদ্ধিটাকে ভালো কাজে লাগান। ভালো কাজ বলতে আমি ওইটাকে খারাপ বলছি না, আমি বোঝাতে চাচ্ছি যে এতদিন ধরে আপনাদের অর্থ কষ্ট ছিল, আপনারা সেই দিকে ফোকাস করেন, ওই দিকে না। তো 3 নম্বর ঘরে কিন্তু রবি এবং বুধ দেখা যাচ্ছে। রবি বুধ কিন্তু বেশ একটা শুভ সংযোগ। তো আপনারা পরাক্রমের মাধ্যমে এই সময় আপনাদের কর্মে উন্নতি করার চেষ্টা করুন, কারণ আপনাদের চতুর্থ ঘর থেকে আপনাদের দশমে কিন্তু শুক্র দৃষ্টি দিয়ে রেখেছে। এটা কিন্তু খুবই ভালো সংযোগ তৈরি করে ফেলেছে, দশমে শুক্র দৃষ্টি। তার মানে এই সময় আপনারা খুব অল্প প্রচেষ্টায়, বুদ্ধি বলে খুব অল্প প্রচেষ্টায় কিন্তু ভালো কোনো কিছু করে ফেলতে পারবেন। আপনারা সেই ব্যাপারে কাজ করুন, সেই ব্যাপারে চিন্তা করুন, সেটা আপনাদের জন্য অনেক ভালো হবে। আমি সাধারণত ওভারঅল প্রেডিকশন এখন আর করছি না, ওভারঅল প্রেডিকশন তারপর একটু করি। দেখুন, আপনাদের 1 নম্বর ঘরে কেতু বসে আছে, অর্থাৎ কন্যা রাশিতেই কেতু বসে আছে। এই সময় আপনারা আপনাদের সমস্ত কাজের ভিতরে একটা অস্পষ্টতা দেখতে পাবেন, ছায়া দেখতে পাবেন, আশা খুঁজে পাবেন না, হতাশার ভিতরে থাকবেন, কোনো দিশা খুঁজে পাবেন না, এরকম একটা বিষয় চলবে এবং মানসিক দুশ্চিন্তার ভিতর দিয়ে যাবে। সব কিছুতে ভয় পাবেন, পিছুটান থাকবে, কি হবে কে জানে, ঠিক আছে? সবসময় একটা দুশ্চিন্তার ভাব থাকবে। আমি সবসময় বলি আপনারা লাল রঙের ড্রেস পরিধান করবেন, মোবাইল নম্বরের শেষে 1 রাখবেন এবং হচ্ছে গোলাপি রঙের পোশাক পরবেন। এগুলো করলে কেতুর প্রভাব কেটে যায়। আমি এই 2-1-এর ভিতরেই আগামী কালও হতে পারে কেতুর ভিডিও থাকছে আবার। তো যাই হোক, আপনারা সেই ভিডিও দেখবেন অবশ্যই। তাহলে আপনাদের এই সমস্যা কিন্তু থাকছে, দৈহিক মানসিক এই সমস্যা থাকছে। তারপরে 2 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, না থাকার কারণে, তারপরে মঙ্গলের দৃষ্টিটা আছে, তার কারণে হবে কি, এই সময় আপনাদের সম্পত্তি কিন্তু অবশ্যই লাভ হবে, সম্পদ লাভ হবে, মঙ্গল সেটা দিয়ে থাকবে। আপনাদের পরাক্রম দেখালে তবেই মঙ্গল সেটা দেবে।
3 নম্বর ঘরে প্রচেষ্টার ঘরে যেহেতু গ্রহ বসে আছে, বৃহস্পতির দৃষ্টিও সেখানে আছে, তার মানে এইদিকে এখানে আবার রাহুর দৃষ্টিও আছে, কিন্তু তার মানে রাহু বৃহস্পতি দুইটারই দৃষ্টি আছে আপনাদের ভিতরে। ভালো মন্দ উভয় রকমের প্রচেষ্টাই কাজ করবে। আপনারা যেদিকে আপনাদের জ্ঞানকে কাজে লাগান, প্রচেষ্টা যেদিকে নিয়ে যান, তেমনই হবে আপনাদের ফল। তারপরে 4 নম্বর ঘরে দেখতে পাচ্ছি শুক্র বসে আছে। শুক্র 4 নম্বর থাকা মানে হচ্ছে আপনারা একটু স্বস্তি পাবেন। আগে যেরকম অনিশ্চয়তা ছিল, এখন আর অতটা অনিশ্চয়তা থাকবে না। এখন কিন্তু আপনারা একটু অনেকেই নিজেদের বুদ্ধি বলে কিন্তু তাদের কর্মক্ষেত্রটা ভালো করে নেবে, তাদের গৃহ সুখ বৃদ্ধি পাবে। এরপরে দেখতে পাচ্ছি 5 নম্বর ঘর। 5 নম্বর ঘরে চন্দ্র মঙ্গল দৃষ্টি রেখেছে। দৃষ্টি রাখার কারণে কিন্তু অন্যদিকে আবার বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে। তার মানে আপনার ব্যবসায়িক বুদ্ধি হোক, যে কোনো প্রকারের বুদ্ধি, বিবেচনা, প্রজ্ঞা সব বৃদ্ধি পাবে এই সময়। এগুলো খুবই ভালো। যারা লেখাপড়ায় আছে তাদেরও ভালো হবে। চতুর্থের শুক্র, পঞ্চমের যে দৃষ্টি, এগুলো মিলিয়ে লেখাপড়া সব দিক থেকে উন্নতি রয়েছে বিদ্যা বুদ্ধিতে। 6 নম্বর ঘরে শনি বসে থাকার কারণে কিন্তু সংগ্রাম সংঘর্ষ যা আছে সব ক্ষেত্রে কিন্তু শনি আপনাদেরকে বিজয় লাভ করাবে, কিন্তু আপনাদের ধৈর্য ধরে লেগে থাকতে হবে, কারণ শনি হচ্ছে একটা স্লো প্ল্যানেট। তার কারণে এমনটা আপনাদের হবে। আপনারা হুটহাট করে একদিনের ভিতরেই ফল লাভ করার চেষ্টা করবেন না, আপনাদের অপেক্ষা অবশ্যই করতে হবে। 6 নম্বর ঘরের পরে দেখতে পাচ্ছি 7 নম্বর ঘরে রাহু বসে আছে। 7 নম্বরের রাহু শনির নক্ষত্রে থাকার কারণে আপনাদের ভিতরে কিন্তু শনি উদ্দীপ্ততা সৃষ্টি করবে, উদ্দীপনা সৃষ্টি করবে। আপনারা ব্যবসায়ে উদ্দীপনা পাবেন। আপনাদের ভিতরে দেখা যাবে হঠাৎ করেই কারোর শারীরিক চাহিদা কারোর বেড়ে যাবে, আবার কখনো কমে যাবে, মানে আপ ডাউন করবে। তাতে করে আপনাদের সংসারে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। এবং এই ব্যাপারে ভুল বোঝাবুঝি আমি বলবো যে এই বিষয়টাকেই আপনারা একটু অবজ্ঞা করবেন, কারণ এইটা রাহু এখান থেকে সরে গেলে আপনাদের সবার দাম্পত্য জীবনে আবার আগের অবস্থায় চলে আসতে পারে। এই রাহুর কারণেই এই সমস্যাগুলো হচ্ছে। আপনারা অনেকেই মনে করছেন সংসার ভেঙে যাবে, ছাড়াছাড়ি হয়ে যাবে, কিন্তু শারীরিক সম্পর্কই একমাত্র কেন্দ্র হতে পারে না সম্পর্কের। আমি মনে করি যে এর অন্যান্য দিকও রয়েছে, ঠিক আছে। এই জন্য রাহুর কারণেই যদি এত কিছু হয়ে যায়, তারপরে এরপরে তো আরও কত গ্রহ আছে। সুতরাং এক গ্রহের কারণে তো এত অস্থির হয়ে পড়লে হবে না, একটু ধৈর্য ধরে থাকতে হবে। ব্যবসায়ের ঘরটাও কিন্তু এই 7ম ঘরই। সুতরাং এখানে রাহু বসে থাকার কারণে কিন্তু এই সময় আপনাদের ব্যবসায়িক বিষয়ে বিভিন্ন রকমের আইডিয়া আসবে, সেই বিষয়টাকে কাজে লাগাতে শিখতে হবে। 8ম ঘরে রাহুর দৃষ্টি আছে, আর কোনো গ্রহের দৃষ্টি নেই, কারণ আয়ু সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে সাবধানে পথ চলতে বলবো। আমি কন্যা রাশির মানুষের ভিতরে বিশেষ করে হস্তা নক্ষত্রের মানুষকে এই সময় খুবই সাবধানে থাকতে হবে, কারণ তাদের যে বিনাশ নাড়ি, সেই বিনাশ নাড়িতে কিন্তু আমি আগেও বলেছি বিনাশ নাড়িতে মঙ্গল বসে আছে 11 নম্বর ঘরে। এই কারণে কিন্তু এই সময় প্রাণনাশের ঝুঁকি থাকবে তাদের। এই জন্য তাদের সাবধানে পথ চলতে হবে, এবং মঙ্গল কিন্তু অলরেডি নিঃস্বস্ত। এরপরে 9ম ঘরে দেখতে পাচ্ছি ভাগ্য ঘরে কিন্তু বৃহস্পতি বসে আছে। সেই ভাগ্য ঘরে বৃহস্পতি থাকার কারণে আপনাদের এই সময়ে ধর্মজ্ঞান লাভ বা ধর্মপথে ব্যয় বা ওই দিক থেকে আয় এবং বিভিন্ন রকমের পথ খুলে যাবে। আপনাদের ভাগ্য সুপ্রসন্ন হবে। 9মে বৃহস্পতি মানে আপনাদের চারিদিক থেকে কারোর বিদেশ ভাগ্য তৈরি হবে। বৈদেশিক পার্টনার যদি কেউ থাকে তাহলে তার সাথে যোগাযোগের মাধ্যমে আপনাদের উন্নতি হবে। এভাবে আপনাদের বিভিন্ন দিক থেকে ভাগ্য খুলে যাবে। 10ম ঘরে যদি আসি, 10মে দেখতে পাচ্ছি শুক্রের দৃষ্টি। তার মানে এই সময় আপনাদের কর্মক্ষেত্রটা এমন হবে যে সেখানে দৈহিক পরিশ্রমটা যদিও আপনাদের দেখাচ্ছে, এখানে ষষ্ঠের শনি, তারপরে তৃতীয়ের বুধ আপনাদের পরিশ্রম করাবে। আপনাদের লগ্নে বা রাশিতে কেতু বসে আছে, আপনাদের দুশ্চিন্তা করাবে, কিন্তু শুক্রের যে 4র্থ অবস্থান থেকে দৃষ্টি 10মে, এটা কিন্তু আপনার জন্য খুবই ভালো হয়ে গেল। শুক্র কিন্তু 4র্থ অবস্থান করে দিকবল প্রদান করছে আপনাদের এই লগ্নকে, অর্থাৎ রাশিকে, এবং 10মে দৃষ্টি দিচ্ছে। এই সময় শুক্র খুবই বলবান নিজের নক্ষত্র থেকে, এটা আপনাদের খুব সাপোর্ট করবে। এরপরে 11 নম্বরের ঘরে যদি চলে আসে, এখানে চন্দ্রমঙ্গল থাকার কারণে আপনার আয় করার ক্ষমতা অনেক বেড়ে যাবে, কারণ সেখানে চন্দ্রের মতন গ্রহ খুবই প্রভাবশালী। শখের সবচাইতে প্রভাবশালী গ্রহ এখন চন্দ্র, যে নিজ ঘরে বসে আছে স্বক্ষেত্রে। এই কারণে কিন্তু খুবই ভালো ফল দিতে পারবে সে। আপনাদের আয় অবশ্যই হবে, আপনারা শুধুমাত্র একটু মাথাটা খাটাবেন। 12 নম্বর ঘরে শনির দৃষ্টি আছে, তার কারণে এই সময় আপনাদের ব্যয় কিন্তু অবশ্যই সংকুচিত হবে। আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন, সব কিছুই নিয়ন্ত্রণ করতে পারবেন আপনারা এই সময় নিজেদের বুদ্ধি বলে। আপনারা আজকের এই রাশিফল শুনলেন। অনেকেই এর আগেও প্রশ্ন করেছেন যে কন্যা রাশির বিষয়ে রিলেশনশিপ বিষয়ে যদি একটু বলতেন। তো রিলেশনশিপ প্রেম বিষয়ে আমি বলবো যে এই সময়টা আপনাদের প্রেম ভালোবাসার জন্য না, ভেঙে যায় যাক। যে চলে যাওয়ার সে দুঃসময়ে কখনো পাশে থাকে না, সে চলে যাবেই। আর যার থাকার সে অবশ্যই থাকে। সে মানুষ সম্পর্ক করে সুবিধাকে কেন্দ্র করে, দুঃসময়ে সেই সম্পর্ক যখন আর টেকে না, বুঝতে হবে যে এই মানুষগুলো ছিল মুখোশধারী।
তারা যদি চলে যায় সেটা আরও ভালো। দুঃসময়কে একা একা মোকাবেলা করেন, আপনার সময় তো আসবেই। সামনেই এই শনি চলে আসবে আপনার সপ্তমে, তখন আপনি মানুষের মুখোশধারী মানুষগুলোকে পুরোপুরি পরিত্যাগ করবেন। আপনারও তো সময় আসবে, তাই না? কারোর তো আজীবন খারাপ সময় কখনো যায় না। এই রিলেশন এই বিষয়গুলো টোটালি অ্যাভয়েড করবেন। কোনো মুখোশধারী মানুষকে জীবনে জায়গা দেওয়ার কোনো দরকার নেই। দুঃসময়ে যে পাশে আছে, সুসময়ে তারা এমনিতেই আপনার আপনার সাথে তো সুখভোগ করবেই। তো আপনারা আপনাদের কাজ করে যান। দুঃসময়ে যে আপনার পাশে আছে তাকে গুরুত্ব দেন, আর যে আপনাকে ছেড়ে যাচ্ছে তাকে মনে রাখেন। ভবিষ্যতে যখন আপনার সুসময় আসবে সেই সময় তাদের উচিত প্রতিদান দিবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।